আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের কাছে প্রায় একটা কথা বলা হয়ে থাকে, দেশে আইনের শাসন কতটুকু আছে। আমরা প্রায় অভিযোগ তুলে থাকি এই যে দেশ এখন একটা মবতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আমরা বলি ট্যাগিংয়ের রাজনীতি হচ্ছে। এ কথাগুলো আসলে বাস্তবতার সঙ্গে কতটুকু সঙ্গতিপূর্ণ, এই আলোচনাটা আজকে আমি একটু করতে চাই। তার আগে আমি আরেকটা কথা বলি, একটা সংগঠনের নাম বলি। দেখুন তো এই সংগঠনটার সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা। সংগঠনের নাম হলো আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। ইনস্টিটিউট কিন্তু কখনো এই ধরনের সংগঠনের নাম শুনেছেন? এই ধরনের ইনস্টিটিউশনের নাম শুনেছেন? আমি আজকে যে ঘটনা নিয়ে আলোচনা করব, এই ঘটনার উদ্ভব হওয়ার আগ পর্যন্ত আমিও কখনো শুনিনি। এবং এই আলোচনাটা করার আগে আমি ওই সংগঠন সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম। কোথাও কেউ এই সংগঠনের অস্তিত্ব সম্পর্কে কোনো ধারণা দিতে পারল না। এই সংগঠনের মূল লোককে, এই সংগঠনের সভাপতিকে অথবা চেয়ারম্যানকে অথবা তার সঙ্গে অন্য কোন কোন ব্যক্তি জড়িত আছেন কেউ জানে না। কিন্তু তাহলে এই সংগঠনের আলোচনা করবো কেন? করবো এই কারণে, এই সংগঠনটি প্রায় 100 কোটি টাকা মূল্যের একটা প্রপার্টি জবরদখল করতে যাচ্ছে। কিভাবে? আসেন ঘটনাটা বলি। বুধবার দিন একদম বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তানের আওয়ামী লীগের যে বঙ্গবন্ধু এভিনিউ যে কেন্দ্রীয় কার্যালয়, যেটাকে আমরা 23 বঙ্গবন্ধু এভিনিউ নামে সবাই চিনতাম। আমি সাংবাদিকতা করার শুরু থেকেই প্রায় 40-50 বছর আগে থেকে, যখন থেকে আমি সাংবাদিকতা শুরু করেছি আজকে থেকে 36 বছর আগে, তখনও আমি এই ভবনে বহুবার গিয়েছি। যখন আমি ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখনও এই ভবনটা ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হিসাবে। এটা পরে 2018 সালের দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগেরও সভানেত্রী ছিলেন, তিনি এটাকে নতুন করে আধুনিকায়ন করেছেন এবং 10 তলা একটা ভবন। এই ভবনে উনি 10 কোটি টাকা ব্যয় করে এটা করেছেন। ওই জায়গার যে কী দাম, এটা সোনার চেয়েও বেশি দামের জায়গাটার। তো এই যে ভবনটা আছে, এই ভবনটা গত বছরের 5 আগস্টের পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো এবং যখন আওয়ামী লীগের শীর্ষ নেতারা সবাই দেশ থেকে পালালেন কাপুরুষের মতো, তারপর এই ভবনটা লুণ্ঠন হয়েছে, ভাঙচুর হয়েছে। দীর্ঘদিন পরে ছিল, জনগণের ক্ষোভ এখানে যুক্ত হয়েছে। নিচতলায় অনেকে এটাকে এখানে গণশৌচাগার হিসেবে ব্যবহার করেছে। সবই ছিল, সবই ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু গত বুধবার দেখা গেছে এই ভবনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। কিছু লোক ভবনটাকে অলরেডি তারা 2 তলা পর্যন্ত পরিষ্কার করে ফেলেছে, 3 তলা পরিষ্কার পরিচ্ছন্ন। বুধবার টাকা বৃহস্পতিবারে বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্টার গিয়েছেন এখানে খোঁজখবর নেওয়ার জন্য। কারা করছেন? কিন্তু তারা কোনো সন্ধান করতে পারে না। এই আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট এই নামে একটা ব্যানার তারা ভবনের সামনে টাঙিয়ে দিয়েছেন। তারা এই কাজটা করছেন বলে বোঝা গেল। ভবনের সামনে কয়েকজন লোক প্লাস্টিকের চেয়ার নিয়ে 10-12 জন লোক বসেছিলেন। তারপরে তারা হলো মাতবর, তাদেরকে কেউ বাধা দিতে না আসে, এই জন্য 10-12 জন তাদেরকে ঠেকাবে এবং বলবে। আর ভেতরে 15-20 জন লোক পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। পরিষ্কার পরিচ্ছন্ন যদি মলমূত্র থাকে, যদি আশেপাশের লোকের সমস্যা হয়, সেটা করতে পারে। কিন্তু সেটা করার দায়িত্বটা কার? এটা দায়িত্বটা কার? দায়িত্ব হলো ভবনের যিনি মালিক, উনি করবেন। যদি ভবনের মালিক না করেন, যদি সেখানকার এই দুর্গন্ধের কারণে আশেপাশের লোকের সমস্যা হয়, তাহলে সরকার করবে, অথবা এই আশেপাশের লোক মিলে একটা কমিটি করে এটা পরিষ্কার করবে। একটা সিস্টেম তো থাকবে। এরা কারা? এই ভুইফোর সংগঠন করতে গেল। ওদেরকে সামনে যে 10-12 জন ছিল, ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভাই আপনারা কারা, আপনাদের সংগঠনের নেতা কারা? তারা তাও বলতে পারেনি। তাহলে তারা কী করবে? কেন করবে? প্রথম আলোর রিপোর্টে আমি দেখলাম, প্রথম আলোর থেকে জিজ্ঞাসা করেছিল আপনারা এটাতে কী করবেন, কী করতে চান আসলে। তখন তারা বলেছিল যে পুরো ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের হাতে তুলে দেওয়া হবে। কেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিলেন তাদের হাতে এটা তুলে দেওয়ার আপনি কে? আপনি কি এটা ওনার? এটা আপনারা কিনেছেন? এটা তো একটা প্রপার্টি, একটা সম্পত্তি।
এটার কেউ না কেউ মালিক আছে, এর একটা দলিল আছে, এই দলিলটা কারো না কারো কাছে বিলং করে। তো আপনি কে হে? আর আপনি যাদের তুলে দিবেন তারাই বা কে এই ভবনের মালিকানা দাবি করার? আর যদি তারা দাবি করতে চায় তাহলে তারা সামনে আসবে। তারা কেন এই সংগঠনকে, এই ভুইফোর সংগঠনকে এখানে পাঠাচ্ছে কেন? এটা কি এভাবে কি করা যায়? আবার তারপর তারা বলতেছে পুরো ভবনের কোন তলায় কি হবে তা ছাত্র জনতা ঠিক করে নেবে। এই যে ছাত্র জনতা ঠিক করে নেবে, কারা ছাত্র জনতা? সবাই জনতা এই দেশের। আর যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে তারা সবাই ছাত্র। তো এই ছাত্র জনতা জিনিসটা কি? ছাত্র জনতা জিনিস হলো যে কেউ কিছু করতে এলে, কেউ কোনো প্রতিবাদ করতে এলে, কেউ কোনো অন্যায় করছি দেখে তারা যদি বলে কেন অন্যায় করছেন, তখন তাদের একটা অজুহাত, আমরা ছাত্র জনতা। মানে আমি ছাত্র জনতা, তবে আমি সব কিছুই করতে পারি। সবাই তো জনতা, তাহলে থানা পুলিশ লাগে না। কোনো অন্যায় হবে, ধরতে গেলেন, বলো আমি ছাত্র জনতা, আমরা ঠিক করে দেব। ভাই চলছেটা কি? এই যে চলা, এই যে গায়ের জোরে কাজ করা, গায়ের জোরে এটা দখল করা, ওটা দখল করা, একে মারা, তাকে ধরা, তাকে ধমক দেওয়া, তাকে হুমকি দেওয়া, তাকে তার কাছ থেকে চাঁদা আদায়ের জন্য তাকে চাপ দেওয়া, এগুলো কি বলা হয়? মব সংস্কৃতি। এটাই মব কালচার। আমাদের এই মব কালচারের মধ্যে দেশটা ঢুকে গেছে। এখন কেউ প্রতিবাদ করছে না। দেশে যে একটা সরকার আছে টের পাওয়া যাচ্ছে না। আপনারাই বলেন জিনিসটা। আমি ধরে নিলাম আমরা আওয়ামী লীগের প্রপার্টি, ধরে নিলাম আওয়ামী লীগ একটা খারাপ দল। তো আওয়ামী লীগ কি নিষিদ্ধ দল? আওয়ামী লীগকে কিন্তু স্থগিত, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। রাজনৈতিক তারা রাজনীতি করতে পারবে না, মিছিল করবে না, মিটিং করবে না, জনসমাবেশ করতে পারবে না, কোনো বিবৃতি দিতে পারবে না, সব ঠিক আছে। তাদের ঘর থেকে উচ্ছেদ করবেন, তার অফিস ভেঙে দেবেন। এই ভাঙাভাঙি কিন্তু গত 1 বছর ধরেই চলছে। দেশের কোনো জায়গায় আওয়ামী লীগের অফিস আপনারা পাবেন না, সব ভেঙে দেওয়া হয়েছে। তো ওইগুলো তো কারো না কারো সম্পত্তির উপর ছিল, জবরদখল করা হয়েছে। আপনি কীভাবে জবরদখল করেন? ওই সম্পত্তির তো একটা মালিক আছে। যদি আওয়ামী লীগ যদি যখন ক্ষমতায় ছিল, তারা যদি অন্য কারো সম্পত্তি গায়ের জোরে দখল করে সেখানে অফিস বানিয়ে থাকে, তাহলে সেই লোক যার সম্পত্তি দখল করেছে সেই জায়গাটা দখল করবে। কিন্তু সেখানে তো আপনি একটা অন্য কোনো যে ছাত্র জনতা, তৌহিদি জনতা, অথবা বৈষম্য বিরোধী জনতা, অথবা ফ্যাসিবাদ ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট, এইরকম একটা সাইনবোর্ড টানিয়ে তো আপনি দখল করতে পারেন না। এবং সেটাকে করতে দেওয়া হয়েছে। কে দিয়েছে? এই সরকার দিয়েছে। এই সরকার বড় বড় সংস্কারের কথা বলে না, যে এই সংস্কার হবে, পুলিশের সংস্কার হবে, বিচার বিভাগের সংস্কার হবে, সব কিছু সংস্কার হবে। আচ্ছা, আমার খালি একটা কথা, সংস্কার হওয়ার পর আমরা কি পাবো? সংস্কার তো আপনারা করতে চান, ডক্টর ইউনূস সরকার তো সংস্কার করতে চান, খুব ভালো কথা। সংস্কারের পরে আমরা কি পাবো সেটা আপনি দেখাই দেন না আচরণ দিয়ে। আপনার যেহেতু সংস্কারটা আপনি করতে চান, তার মানে আপনার হৃদয়ে সেই সংস্কারের আকাঙ্ক্ষাটা কাজ করে, সেটা দেখান না ভাই। একটু আপনার আচরণের মাধ্যমে দেখান, তাহলে তো আমরা বুঝতে পারি যে সংস্কারের পর আমরা কি পাবো। আপনি যা দেখাচ্ছেন, ডক্টর ইউনূসের হাতে যে ক্ষমতা এখন আছে, হাসিনার হাতে যে ক্ষমতা ছিল, ডক্টর ইউনূসের হাতে সেই ক্ষমতায় আছে, এবং ডক্টর ইউনূস সেই ক্ষমতা মহা আনন্দে ব্যবহার করছেন। তারা কারো কাছে কোনো জব দিয়ে করছেন না। তাহলে পার্থক্যটা কি হলো? তাহলে আপনি কোন সংস্কার করবেন সেটা তো আমরা বুঝতে পারছি না। মুখে মুখে বললে হবে? আপনি আপনার আচরণ দিয়ে দেখিয়ে দেন যে আমরা এই কাজটা করতে চাই, সেটা তো বুঝতে পারছি না। গায়ের জোরে সব হচ্ছে, যা ইচ্ছা তা হচ্ছে। একটা ভবন আমি দখল করে ফেললাম, আমার ইচ্ছা, কারণ আমার হাতে বুকের মধ্যে লেখা আছে যে ছাত্র জনতা। আপনারা নিশ্চয়ই একটা হিন্দি মুভি ছিল পিকে, মনে আছে নিশ্চয়ই আপনাদের? ওই পিকেতে যখন নাকি পিকে মানে আমির খান যেটা অভিনয় করে, তাকে যখন মারতে যায় কেউ, সে করে কি তার যত দেবদেবী আছে সবার ছবি গালের মধ্যে লাগিয়ে রাখে। তো যে কেউ চর মারতে আসে, এখানে দেখে একে দেবীর ছবি অথবা দেবতার ছবি, আর চর মারতে পারে না, কারণ তাহলে দেবতার গায়ে লাগবে। এখন এরা মনে করে এরা ওই কাজটা করছে। কিছু বলতে আসলেই এই দেখেন আন্তর্জাতিক ফ্যাসিবাদ ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট খুলছি। এখন আপনি কিছু বলতে পারবেন না। যখন আপনি বলতে যাবেন তখন বলবেন আমরা তো ফ্যাসিবাদের বিরুদ্ধে গবেষণা করবো। তো তুমি বলতে আসছো, তার মানে তুমি ফ্যাসিবাদের দোষর। ভালো একটা আরাম পেয়ে বসছে। হচ্ছেটা কি?
তারও যে বড় কথা, যে জায়গায় এই ঘটনা ঘটছে সেখান থেকে মাত্র 200 গজ দূরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন উপদেষ্টাও আছেন, উনি আবার সাবেক লেফটেন্যান্ট জেনারেল। উনি কি করছেন এখানে বসে বসে? উনি দেখছেন না এই কাজটা? যদি আওয়ামী লীগকে আপনারা বাতিল করতে চান, যে আওয়ামী লীগের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে চান, করেন, একটা অর্ডার দিয়ে করেন, একটা আইনের মাধ্যমে করেন, যা কিছুই করেন আইনের মাধ্যমে তো করবেন। সরকার সেগুলোকে একবার করতে পারে, করুক সরকার। কিন্তু এইটা থেকে এলো ভুইফুর সংগঠন, যার কোনো মালিক নাই, যার কোনো নেতা নাই, যার কোনো কর্মকর্তা নাই, দিয়ে দিল একটা সাইনবোর্ড, যেরকম গালের মধ্যে, 2 গালের মধ্যে, এক গালে গণেশ, আরেক গালে আপনার ছবি লাগায় রাখলাম, আর হয়ে গেল। শিবের ছবি লাগায় রাখলাম, আর হয়ে গেল। কেউ চট থাপড় মারতে পারবে না, কেউ ধমক দিতে পারবে না, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, পুলিশ সেখানে যেতে পারবে না, কারণ ওখানে বড় করে লেখা আছে ফ্যাসিজম বিরোধী তারা গবেষণা করবে। এই দেশটা আসলে কারা চালাচ্ছে, এই প্রশ্নটা কিন্তু আমাদের করতে। মানুষ কি বলছে? মানুষ কিন্তু নানা রকম কথাবার্তা বলছে যে এটা কি করা যায়। আবার এর মধ্যে কিছু অন্যরকম চিন্তার মানুষ আছে। কিন্তু এই যে দেখলাম কেউ কেউ বলতেছে যে এটা আসলে কোনো ফ্যাসিজম বিরোধী কোনো সংগঠন না, এটা আসলে আওয়ামী লীগের লোকজনই করতেছে, তারা ওই ব্যানার লাগিয়ে ভবনটাকে পরিষ্কার করতেছে। হতে পারে, এটাও আমি জানি না। কিন্তু প্রশ্নটা হলো, দেশে কি কোনো অভিভাবক নেই? কেউ কেউ দেখবে না? যদি সরকারকে নিতে হয় তারা নিয়ে নেক। আমি খালি একটা কথা বলে শেষ করব। দেখুন, আজকে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। আওয়ামী লীগের সমস্ত প্রপার্টি আপনার গাইড জুড়ে এরকমভাবে মবের মাধ্যমে দখল করে নিচ্ছেন। কারা নিচ্ছেন আমি জানি না, কিন্তু হচ্ছে, দখল হয়ে যাচ্ছে। ঢাকাটা যেহেতু হচ্ছে, বাকিগুলো হতে পারে, সমস্যা কি? এবং বহুত খবর আমরা পেয়েছি। এই মব কিন্তু নতুন একটা শিক্ষা দিয়ে গেল, মব কিন্তু একটা পথ দেখিয়ে গেল। ভাবুন তো একবার, যদি কখনো আওয়ামী লীগ ফেরত আসে, এই গ্রামীণ ব্যাংক, সারা দেশের গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চগুলো কি অবস্থা হবে? সেগুলো যদি ধরো আওয়ামী লীগ দখল করে আওয়ামী লীগের অফিস বানায় ফেলায়, কি হবে? যাকে আরও প্রায় 1 বছর আগে, মানে গত অগাস্ট মাসে কেন গ্রেপ্তার করা হয়নি, এতদিন ধরে তাকে কেন গ্রেপ্তার করা হয়নি, এটা নিয়ে আমার মনে বিশাল বিশাল প্রশ্ন আছে। এবং আমি মনে করি এই লোকটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য প্রথম যে 20 বৃক্ষটা রোপণ করা হয়, সেই 20 বৃক্ষটা উনি রোপণ করেছিলেন। উনিকে, ওনার নাম হলো ABM খায়রুল হক। এই ভদ্রলোক একসময় বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন। একজন প্রধান বিচারপতিকে আজকে, সাবেক প্রধান বিচারপতিকে আজকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আমি সচেতনভাবে এই গ্রেপ্তারে আনন্দ প্রকাশ করছি। আপনাকে ঘটনাটা বলি, উনি কিন্তু একসময় আমার খুব পছন্দের বিচারপতি ছিলেন। পছন্দের ছিলেন কেন সেটাও বলি। উনি উচ্চ আদালতে যে বাংলায় রায় লেখা যায়, এটা প্রথম এই ABM খায়রুল হক সাহেব দেখিয়েছিলেন। এটা বিবেচনা করে আমি ওনার উপরে খুব না বুঝে খুশি হতাম। হয়তো বা আমি তো অত জ্ঞানী লোক না, অথবা আইন আমি বুঝি না। আমি একজন সাধারণ মানুষ হিসাবে, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি মনে করতাম এটা একটা বেসিক কাজ। কারণ আপনি দেখবেন সুপ্রিম কোর্টের বিচারকরা কী রায় লেখে, এটা কিন্তু সাধারণ মানুষ কেউ বোঝে না। ইংরেজিতে সবাই রায় লেখেন, ওনারা বলেন নাকি বিচারের ভাষা নাকি ইংরেজি ছাড়া হয় না। এগুলো নানা ধরনের কথা, কিন্তু উনি দেখিয়েছিলেন যে বাংলায় রায় লেখা যায়। আমি হ্যাপি ছিলাম। ওনাকে যখন প্রধান বিচারপতি বানানো হলো, তখনও আমি হ্যাপি ছিলাম, না বুঝেই। এটা 2010 সালের কথা বলছি। 2010 সালে উনি প্রধান বিচারপতি হন। বলা বাহুল্য 2010 মানে তখন আওয়ামী লীগ ক্ষমতায় আছেন, এবং উনি আওয়ামী মনোভাবাপন্ন ছিলেন বলেও আমি ধারণা করতাম। তো সেটা কোনো সমস্যা নয়, কারণ বিচারকরা কেউ না কেউ কোনো না কোনো মনোভাবাপন্ন হন, এটা আমরা আগেও জানতাম, দেশেও আছে বিদেশেও আছে। কিন্তু মনোভাবাপন্ন হন, কোনো সমস্যা নাই। কিন্তু বিচার করার সময়, রায় লেখার সময় সেই পলিটিক্সটাকে উনি ওনার রায়ের মধ্যে প্রতিফলিত করবেন, এটা কিন্তু কেউ আশা করে না। সবাই ভাবে ব্যক্তিগতভাবে উনি তো একটা ভোট দেন, কাউকে না কাউকে ভোট দেবেনি, কিন্তু উনি যখন রায় লিখবেন সেই রায়টা হবে একদম নিরপেক্ষ, তবেই না উনি বিচারক। নাহলে বিচারক হবেন কীভাবে? তো সেভাবে আমি কিন্তু কখনো ধারণা করিনি যে উনি দলীয় দৃষ্টিকোণ থেকে রায় লিখতে পারেন। এবং আমার জানা মতে, আমার দেখা মতে
উচ্চ আদালতে রায় লেখার ক্ষেত্রে দলীয় দৃষ্টিভঙ্গির যে রিফ্লেকশন, এটা আমার ধারণা প্রথম বড়ভাবে এসেছে এই খায়রুল হক সাহেবের মধ্যে, এটা আমার ধারণা। এবং উনি প্রধান বিচারপতি হয়ে যে অপকর্মটা বড় অপকর্মটা করেছেন, যার জন্য পুরো বাংলাদেশের মানুষ ভোগান্তির শিকার হয়েছে, ভুগেছে, গণতন্ত্র প্রায় মৃত্যুবরণই করেছে আমি বলবো। গণতন্ত্রকে কোমায় ঠেলে দিয়েছিল যে ঘটনাটা, সেটা হলো উনি কিন্তু বেশি দিন ছিলেন না, উনি 1 বছরেরও কম সময় ছিলেন দায়িত্বে। এর মধ্যে আকাম কুকাম যা করেছেন, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। উনি রিটায়ারমেন্টে গেছেন 2011 সালের 17 মে, আর নিয়োগ পেয়েছেন 2010 সালের 27 সেপ্টেম্বর, কিন্তু অফিসিয়ালি তার নিয়োগ কার্যকর হয়েছে 30 সেপ্টেম্বর। তো তারপর থেকে দেখুন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এটা 7 মাস, 7.5 মাস উনি দায়িত্বে ছিলেন। এই 7.5 মাসের সময় উনি যে ভয়ঙ্কর কাজটা করেছেন, সেটা হলো যেটা নিয়ে আমি আলোচনা করছি। আমাদের যে একটা তত্ত্বাবধায়ক সরকারের যে একটা নিয়ম ছিল, নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এই নিয়মটাকে উনি বাতিল করে দিয়ে গেছেন। উনি রায় দিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার থাকার কোনো দরকার নেই, এবং এই যে রায় দিয়েছেন, রায় দেওয়ার কিছুদিন পরেই ওনার রিটায়ারমেন্ট হয়ে গেছে। এবং রিটায়ারমেন্ট হওয়ার পর 16 মাস পরে উনি সেই রায়টাকে লিখিত আকারে প্রকাশ করেছেন, এবং সেখানে উনি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, এটা নাকি অপ্রাসঙ্গিক ও অসাংবিধানিক। এই রায়টা উনি প্রকাশ করেছেন, এবং এই রায়ের উপর নির্ভর করেই কিন্তু 2014 সালে তত্ত্বাবধায়ক সরকারের ছাড়াই ক্ষমতাসীন যে দল আছে তার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং সেই নির্বাচন বিএনপি বর্জন করার কারণে একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয়। 152 না 53টা সিটে কোনো নির্বাচনই হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতার সরকার হয়ে যায়। 2018 সালে একইভাবে ক্ষমতাসীন দলের শাসনামলে নির্বাচন হয়, এবং সেই নির্বাচনে আপনারা সবাই জানেন যে দিনের ভোট আগের রাতেই হয়ে গিয়েছিল, এবং 2024 সালেও একই নির্বাচন হয়। মোদ্দা কথা যে খায়রুল হক সাহেবের এই এক রায়ের কারণে বাংলাদেশ থেকে ভোটাধিকার বলতে যে একটা অধিকার আছে জনগণের, এটাই উনি ভুলিয়ে দিয়েছিলেন। এবং একটা সরকার কীভাবে স্বৈরাচারী হতে পারে তার বিষটাও উনি এই রায়ের মাধ্যমেই বপন করেছিলেন। সেই বিচারে আমি মনে করি যে খায়রুল হক সাহেবের মতো এত গণতন্ত্রের জন্য এত মারাত্মক ক্ষতির কাজ আর কেউ করতে পারেনি। এই যে উনি কাজটা করলেন, 2011 সালে চলে গেলেন, যাওয়ার পর এই সরকার খুশি হয়ে তাকে কি করলেন, 2013 সালে 1 বছর পরে 13 সালে জুলাই মাসে ওনাকে আইন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করলেন 3 বছরের জন্য। তো 13-এর পরে 16 আসে, 16তে ওনার রিটায়ারমেন্ট করার কথা, উনি রিটায়ারমেন্টে গেলেন না, ওনাকে আবার তার মেয়াদ বাড়ানো হলো। এইভাবে বাড়াতে বাড়াতে আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় ছিল ততদিন উনি ক্ষমতায় ছিলেন। এবং 5ই আগস্ট গত বছরের 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলে তারও 1 সপ্তাহ পরে 13 আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন, এবং তারপরে উনি আর লোকচক্ষুর আড়ালে চলে যান, এবং ওনাকে আর কেউ দেখতে পাচ্ছিল না। ওনার বয়স কিন্তু কম হয়নি, ওনার বয়স হলো 81 বছর হয়ে গেছে বর্তমানে। যা হোক, এই যে উনি চলে গেলেন, চলে যাওয়ার পরেই কিন্তু ওই বছরে ওই অগাস্ট মাসেই ওনার বিরুদ্ধে কিন্তু একটা মামলা হয়েছিল 2024-এর অগাস্টের 18-19 তারিখে। এবং মামলা হয়েছিল কিভাবে, ওনার বিরুদ্ধে মামলা ঠিক না, ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটা আইনি নোটিশ দেওয়া হয়েছিল, এবং কোর্টেও নানা রকম মামলা হয়েছিল। এর ছাড়া অন্যান্য মামলা তার বিরুদ্ধে হয়েছে। সেই সমস্ত মামলার কোনো সুরাহা হয়নি, ওনাকে কোনো গ্রেপ্তারও করা হয়নি, জিজ্ঞাসাবাদও করা হয়নি। উনি এতদিন বহাল তবিয়ত ছিলেন। আজকে 24 জুলাই ওনাকে ওনার ধানমন্ডির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। উনি ঢাকা শহরে ছিলেন, এবং ইন্টারেস্টিং হলো সেই গ্রেপ্তার করা হয়েছে কি মামলায়, যাত্রাবাড়ি থানায় থাকা
একটা হত্যা মামলায় ওনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মানে আমি এই জিনিসটা না মাঝে মাঝে বুঝি না যে এত এত দৃশ্যমান অপরাধ থাকতে যাত্রাবাড়ির একটা হত্যা মামলায় ওনাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে কেন? অনেকে হয়তো বলবেন যে ওনাকে আটক করার সুবিধার্থে, হতে পারে, কিন্তু এই সমস্ত আইনগুলিকে ঠিকঠাক করা যায় না। যাত্রাবাড়ি হত্যা মামলায় উনি কী করেছেন? উনি কি ওর সঙ্গে জড়িত ছিলেন? শুনলাম পূর্বাচলেও নাকি ওনার নামে একটা, পূর্বাচলে প্লট নিয়ে অনেক ওনার নামে একটা মামলা আছে, এবং পুলিশ জানিয়েছে তার নামে নাকি এই পর্যন্ত 4টা মামলার তথ্য পাওয়া গেছে। তার মধ্যে একটা শাহবাগ থানায়, একটা যাত্রাবাড়ি থানায়, আরও 2টা মামলা হয়তো বা আছে। বাট আমার কথা হলো কি, যে লোক এত বড় ক্ষতি করলো এই দেশের, এই মানুষের গণতান্ত্রিক অধিকারের, তার বিরুদ্ধে এই সমস্ত প্লটের মামলা, এই মামলা সেই মামলা কেন? তাকে তো গণতন্ত্র হত্যার মামলায় অ্যারেস্ট করা উচিত। এমন আইন আমাদের নাই কেন যে আইনের মাধ্যমে এরকম গণতন্ত্রের হত্যাকারীকে আটকানো যাবে না? এই যে খায়রুল হক সাহেব একটা দলের হয়ে মামলা করলেন, দলের হয়ে রায় দিলেন, দলের হয়ে গণতন্ত্রের বিরুদ্ধে একটা রায় দিলেন, যে রায়ের কুফল আমরা এখনো ভোগ করে চলেছি। তো এরকম কি তার পরবর্তী সময়ে অনেক বড় বড় বিচারপতি এ ধরনের রায় দেননি? বিভিন্ন ক্ষেত্রে মানে দলীয় বিবেচনায় রায় দেননি? এখনও কি সেরকম রায় হচ্ছে না? মানেটা কী দাঁড়ালো? মানে হলো বিচার বিভাগে যারা থাকছেন, বিচারক যারা থাকছেন, তারা একটা রায় লিখতে গেলে 10 বার ভাবছেন যে আমি যে এই রায়টা লিখব, তাহলে শাসক গোষ্ঠীর যারা আছেন তারা কি আমার ওপর বিরক্ত হবেন? এখন আবার আরও একটা ভয় আছে, সেই ভয়টা কি যারা মব সৃষ্টি করে, যারা হুজুগ তৈরি করতে পারে, তাদেরকে ওরা ভয় পায় যে আমি যে বলবো কালকে তো হাইকোর্ট প্রাঙ্গণে এসে আমার বিরুদ্ধে স্লোগান দিবে। স্লোগান দিয়েই তো বেশ কয়েকজন হাইকোর্টের বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়েছে এই সরকারের আমলে, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। কিছু মব তৈরি করা হয়েছে, হাইকোর্টে এসে বলছে এদেরকে সরাতে হবে, সরিয়ে দেওয়া হয়েছে। তো এখন এই মবকে অনেক বিচারপতি ভয় পান। তো যদি সরকার তার উপরে চড়াও হতে চায়, সেই চড়াও হতে চাওয়াটাকে অগ্রাহ্য করার মতো মেরুদণ্ড সম্পন্ন বিচারপতি এখন আছেন? আমরা কি এরকম একটা উদাহরণ দেখতে পাচ্ছি? ডক্টর ইউনূসের বিরুদ্ধে কতগুলি মামলা ছিল, সেই মামলাগুলির ক্ষেত্রে কি আমরা এরকম মেরুদণ্ড সম্পন্ন বিচারপতিদের রায় অথবা সিদ্ধান্ত দেখতে পেয়েছি? কেন পাইনি? এখন উনি ক্ষমতায় আছেন তাই কি? এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু হচ্ছে। যারা আইন আদালতের সঙ্গে যারা জড়িত আছেন, যারা আদালত পাড়ায় নিয়মিত যান, তারা জানেন যে আওয়ামী লীগ আমলে যেভাবে আদালত চলত, বিচারপতিরা রায় লিখতেন অথবা সিদ্ধান্ত দিতেন যে দলীয় বিবেচনায়, দল কি বলে, সরকার কি বলে, সেই একই পদ্ধতি কিন্তু এখনও বিরাজ করছে। যারা আইন আদালতের সঙ্গে জড়িত আছেন অথবা যারা আদালত পাড়ায় নিয়মিত যাতায়াত করেন, যাদের মামলা মোকদ্দমা আছে, তারা জানেন এখনও সেই গণমামলা হয়। এখনও সরকারের যদি কোনো মামলা বাদী হয়, কারো জামিন হয় না। হত্যা মামলা 200-300 লোককে আসামি করা হয়, হয়তো শেষ দিকে আসামিদেরকে কেউ চেনেই না, তবু আসামি, এবং সেও জামিন পায় না। এ ধরনের ঘটনা কিন্তু এখনও ঘটছে। তার মানে বিচারপতি এবিএম খায়রুল হক যে বৃক্ষ রোপণ করে গিয়েছিলেন, সেই বৃক্ষ এখন ডালে পাতায় একদম বড় হয়ে আমাদের দেশের উপর, আমাদের জাতির উপর, বিচার প্রত্যাশী মানুষের উপর কালো ছায়া দিয়ে রেখেছে। এখান থেকে কি আমাদের আমরা মুক্তি পাব? এই কথাটা কিন্তু ভাবতে হবে ভাই। আমি মনে করি বিচারপতি খায়রুল হকের একটা দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার, কিন্তু সেই সাজা ওই তথাকথিত হত্যা মামলা কিংবা ওই প্লটের মামলার অভিযোগে নয়, ওই মামলায় নয়। আমি চাই গণতন্ত্র হত্যার জন্য, মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য। সে ঘটনা নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে। প্রথমত, কত লোক মারা গেছে এই সংখ্যাটা সরকার যেটা প্রকাশ করছে সেটা অনেকেই গ্রহণ করছেন না, অনেকের কাছে সেটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। এটা একটা ঘটনা। যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা হচ্ছে কিনা এটা নিয়েও অনেক নানা রকম প্রশ্ন আছে। আর বিপরীত দিকে
এই ঘটনার পর একটা শিক্ষা প্রতিষ্ঠানে এত বড় একটা দুর্ঘটনার পর বলা হচ্ছিল যে সারা দেশে যে চলমান এইচএসসি পরীক্ষা আছে সেই পরীক্ষাটার পরবর্তী পরীক্ষাগুলো স্থগিত করা হোক। সেই স্থগিতটা করতে করতে সোমবার দিন ঘটনা ঘটেছে। সোমবার দিন দুপুরে, সোমবার বিকালের মধ্যে হতে পারত। সোমবার বিকেলের মধ্যে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে পরের দিনের জন্য, কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়নি। সেই পরীক্ষা স্থগিত করতে করতে করা হয়েছে সোমবার দিবাগত রাত 2:45টার সময়। এটা আসলে একটা নজিরবিহীন ঘটনা। রাত 2:45টার সময় ঘোষণা এসেছে যে পরের দিন এইচএসসি পরীক্ষা যেটা হওয়ার কথা সেটাকে স্থগিত করা হলো। এটা খুবই স্বাভাবিক। যারা পরের দিন সকালে এইচএসসি পরীক্ষা দিতে যাবেন তারা নিশ্চয়ই রাত 2:45টা পর্যন্ত এই সামাজিক মাধ্যমে অন্য একটা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মানে মাহফুজ আলম, তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তার ফেসবুক পেজে একটা ঘোষণার উপর নির্ভর করবে অথবা তার জন্য অপেক্ষা করবে। এটা আসলে খুবই একটা অস্বাভাবিক ব্যাপার। তারপরও তাই হয়েছে। পরের দিন যখন সবাই গিয়েছেন, যে জেনেছেন যে পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা স্থগিত করা হয়েছে, ঠিক আছে, এ পর্যন্ত হলো। কিন্তু অনেকের কিন্তু এতে অনেকে ক্ষুব্ধ হয়েছেন, অনেক শিক্ষার্থী ক্ষুব্ধ হয়েছেন, অনেক অভিভাবক ক্ষুব্ধ হয়েছেন এবং তারা দাবি করেছেন যে পরীক্ষা পেছানো হবে কি হবে না, পরীক্ষা স্থগিত করা হবে কি হবে না, এই যে সিদ্ধান্ত দিতে যে সিদ্ধান্তহীনতা এবং যার ফলে সারা দেশের মানুষকে একটা দুর্ভোগে ফেলে দেওয়া, সারা দেশের স্টুডেন্টদেরকে একটা বেকায়দায় ফেলে দেওয়া, এই দায়টা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে নিতে হবে। এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে অধ্যাপক সিআর আবরার দাবি উঠেছে যে ওনাকে পদত্যাগ করতে হবে। এই দাবিতে শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের কাছেও গিয়েছে, সচিবালয়ের সামনে যে বিক্ষোভ করে সদাশয় সরকারের পুলিশের হাতে বেধড়ক পিটুনিও খেয়েছে। তো এটা নিয়ে সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়াতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা গেছে। এই ক্ষোভের প্রেক্ষিতে সরকার যেটা করেছে যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি সচিব ছিলেন, সিনিয়র সচিব, তাকে পদ থেকে সরিয়ে দিয়েছেন। সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের এই ভদ্রলোককে অব্যাহতি দিয়েছেন। তো আজকে যেটা হয়েছিল, আজকে মন্ত্রণালয়ে এই সচিবকে অব্যাহতি দেওয়া হলো, কিন্তু উপদেষ্টা মহোদয় অব্যাহতি নিলেন না অথবা পদত্যাগ করলেন না। এ সংক্রান্ত কিছু প্রশ্ন এই উপদেষ্টা মহোদয়কে সিআর আবরারকে করেছেন সাংবাদিকরা। সিআর আবরার দৃশ্যতে বিব্রত অথবা বিরক্ত হয়েছেন এবং আমরা বিভিন্ন মিডিয়াতে দেখলাম ওনার ভিডিওগুলো, উনি খুবই বিরক্ত হয়েছেন বলে মনে হলো। উনি এক পর্যায়ে বললেন যে আপনারা তো আমাকে এভাবে জবাবদিহি করতে পারেন না, জেরা করতে পারেন না। ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সিআর আবরারকে যখন বলা হলো যে আপনি কি তাহলে আপনার দায় স্বীকার করে অব্যাহতি নেবেন কিনা, পদত্যাগ করবেন কিনা, উনি কি বললেন? উনি কিন্তু বললেন যে না, ওনার নিজে থেকে পদত্যাগের কোনো রকম অভিপ্রায় নেই। উনি কি বলেছেন, আমি ওনার কথাটা কোট আনকোট আপনাদেরকে পড়ে শোনাই। উনি বলেছেন পদত্যাগ চাওয়া হয়েছে, আমি নিজে থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ এখানে আমার কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আপনাদের পরম্পরাটা জানালাম, আমার তো নিয়োগকর্তা রয়েছেন, তারা যদি মনে করেন এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। এখানে আক্ষেপ করার, নিজেকে জাস্টিফাই করার তো কিছু নেই। এই হলো ওনার বক্তব্য। এইটা পড়ে আমার কাছে যেটা মনে হলো শুনে এবং পড়ে, প্রথমত হলো যে ওনার কাছে যদি কোনো ব্যত্যয় না হবে তাহলে ওনার সচিবকে কেন বাধ্য হলো? তাহলে সচিবের কাছে ব্যত্যয় হয়েছিল? সচিব কি মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তি, এই সময় উপদেষ্টা, তাকে না জানিয়ে অথবা তার কথার অবাধ্য হয়ে কিছু করতে পারেন? এই প্রশ্নটা থাকবে। আরেকটা যেটা প্রশ্ন হচ্ছে সেটা হলো, উনি বলছেন
যে ওনার কাজের কোনো ব্যত্যয় হয়নি। দুপুর 1টার সময় এত বড় একটা দুর্ঘটনা ঘটল। আপনি সারা দিনে পরীক্ষা স্থগিত হবে কি হবে না, পরীক্ষা যে স্থগিত হবে, যেহেতু রাত্র 2:45টায় স্থগিত আপনি করেছেন, তার মানে স্থগিত হওয়াটাই উচিত ছিল। এই উচিত বিষয়টা উপলব্ধি করতে আপনার 14 ঘন্টা সময় লাগলো। আপনি সারা দিন গেল, এর মধ্যে ঘোষণা দিতে পারলেন না। এই যে না পারাটা, এটা কি দায়িত্ব পালনে আপনার ব্যত্যয় নয়? আপনি তো জাস্ট পারেন নাই, আপনি ফেল করেছেন। আপনি টিচার মানুষ, নিশ্চয়ই পাস ফেলের পার্থক্যটা বোঝেন। আপনি ডাহা ফেল মেরেছেন, তো আপনি ব্যত্যয় হয়নি বলে ভাবছেন কিভাবে? এই জিনিসটাও আমার উপলব্ধিতে আসে না। আরেকটা কথা উনি বলেছেন যে আমি এমনি পদত্যাগ করব না, যদি আমার নিয়োগকর্তা তারা যদি আমাকে বলেন তাহলে পদত্যাগ করবো। লক্ষ্য করেন, আমারও তো নিয়োগকর্তা রয়েছেন, তারা যদি মনে করেন যে ওনার নিয়োগকর্তা কে? আমি তো মনে করতাম যে প্রধান উপদেষ্টা হলো ওনার নিয়োগকর্তা, এবং এরকমই নিয়ম যে প্রধান উপদেষ্টাই বলেন। মানে প্রধান উপদেষ্টা আসলে ডিফেক্টো প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার যেভাবে কাজ করেন, প্রধান উপদেষ্টা ঠিক সেভাবেই কাজ করেন। তাহলে মন্ত্রিসভায় কিন্তু নিয়োগ দেন প্রধানমন্ত্রী, মানে মানে প্রাথমিকভাবে নিয়োগ দেন। কারণ এটা তো আসলে আমি যদি আরও দূরবর্তী হিসাবে চিন্তা করি, নিয়োগ করতে আসলে জনগণ, এবং জবাবদিহিটা জনগণের কাছে। প্রাইম মিনিস্টার যেহেতু করেন, অতএব প্রধান উপদেষ্টাকেও করতে হয়, ওনার উপদেষ্টা মণ্ডলীকেও জনগণের কাছে জবাবদিহি করতে হয়। তাহলে সেভাবে যদি আমি ধরি, প্রথমত ওনার নিয়োগ করতে হলো প্রধান উপদেষ্টা। আর যদি আমি আরও বড় করে ভাবি, তাহলে ওনার নিয়োগ করতে হলো জনগণ। তো এখানে উনি কী বললেন যে তারা যদি মনে করেন, তারা মানে কি? তাহলে কি এখানে একাধিক ব্যক্তি ওনাকে নিয়োগ দিয়েছেন? একাধিক কারা? একাধিক বলতে উনি জনগণকে বুঝিয়েছেন নাকি অন্য কাউকে বলে বুঝিয়েছেন? অনেকে মনে করেন এই উপদেষ্টা মণ্ডলীতে 2জন ছাত্র উপদেষ্টা আছে, এবং বলা হয়ে থাকে এই 2জন নাকি খুবই পাওয়ারফুল। বয়স কম হলে কী হবে, এরাই নাকি সবচেয়ে পাওয়ারফুল, এরাই নাকি সব কিছু করে। আর ওই বৃদ্ধগুলো এই মানে আপনি ছোটদের ধমক টমকে মোটামুটি প্রকম্পিত থাকে সবসময়। তাহলে কি এরাই ওনার নিয়োগকর্তা? হতে পারে, কিন্তু আমি এটাকে একদম অস্বাভাবিক কিছু বলছি না। কারণ দেখেন, এই যে পরীক্ষা স্থগিত হবে, এই ঘোষণাটা কিন্তু এসেছে প্রথম এই 2 ছাত্র নেতার একজনের কাছ থেকে, মানে মিস্টার মাহফুজ আলমের কাছ থেকে। উনি ছিলেন তথ্য উপদেষ্টা। শিক্ষা মন্ত্রণালয়ের একটা তথ্য মাহফুজ আলম সাহেব কেন ডিসক্লোজ করবেন, তাও আবার সোশ্যাল মিডিয়ায়? এই সোশ্যাল মিডিয়ায় এই মাহফুজ আলম সাহেব এর আগেও অনেক স্ট্যাটাস দিয়েছেন, এবং সেটা আবার উড্র করে নিয়েছেন। তো এটাকে জনগণকে সেখানে উড্র করে নেওয়া হতে পারে বলে ভাবতে পারতেন না? তো কী মূল্য আছে? তার কিছুক্ষণ পর এই একই তথ্য আবার ফেসবুকে মানে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যুব ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মানে আরেকজন ছাত্র উপদেষ্টা। তাহলে তো মনে হচ্ছে যে এই 2জনই সবচেয়ে পাওয়ারফুল, যা নাকি অন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানান। আমি আরেকটা কথা বলি, যদি আমরা মনে করি যে জনগণই ওনার নিয়োগকর্তা, তো জনগণ যে ওনাকে আর চাচ্ছেন না, জনগণ যে ওনার ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, এটা কি এই শিক্ষা উপদেষ্টা এখনও খেয়াল করেন নাই? উনি কি এখনও টের পাচ্ছেন না জনগণ ওনাকে চাচ্ছেন না? জনগণ যে ওনাকে চাচ্ছে, তার পক্ষে একটি প্রমাণও কি উনি দেখাতে পারবেন? এই গণতন্ত্রে উত্তরণের দায়িত্ব নিয়েছে, সেই সরকারের উপর সাধারণ মানুষের আস্থাটা আসলে এখন এই মুহূর্তে কোন পর্যায়ে আছে? আবার যদি অন্যভাবে বলি, দেশের রাজনৈতিক দলগুলো এই সরকার সম্পর্কে কি ভাবেন, কি চিন্তা করেন? এই সরকারকে মুখে মুখে সবাই বলেছেন তারা সাপোর্ট দিচ্ছেন, কিন্তু তাদের কথাবার্তায় কি প্রকাশিত হয়? অথবা যদি আমি অন্যভাবে বলি, সেটা হলো যে এই দেশের যারা মোটামুটি বুদ্ধিজীবী শ্রেণী আছেন, গবেষক আছেন, আইনজীবী আছেন, অর্থনীতিবিদ আছেন, তারাই বা এই সরকারটাকে কিভাবে দেখে?
এটা নিয়ে বিস্তর আলোচনা করা যেতে পারে, কিন্তু আমি আজকে এটা নিয়ে আলোচনা করছি এই কারণে যে গতকালকে বুধবার দুটো ঘটনা আমি আপনাদের উল্লেখ করব। এর আগের দিন আমি বলেছিলাম যে এদেশের সাধারণ মানুষ পর্যন্ত, বিশেষ করে যে সেই উত্তরার যারা যে সমস্ত শিশু কিশোররা মারা গেছেন অথবা আহত হয়েছেন, তাদের অভিভাবকরা, তাদের সহপাঠীরা, তারা কিন্তু সরকারকে আর আস্থায় নিতে পারছে না। সরকার যে, এমনকি সরকার যে আহত নিহতের তালিকা দিচ্ছে, তারা সঠিক তালিকা দেবে এটাও তারা বিশ্বাস করছে না। এবং যখন এই কথাগুলি বলার জন্য সেখানে উপদেষ্টারা যান, তারা ক্ষুব্ধ হয়ে সেই উপদেষ্টাদেরকে 7 ঘন্টা আটকে রাখেন। এই হলো সরকারের অবস্থা ওই স্টুডেন্টদের কাছে, ওই স্টুডেন্টদের অভিভাবকদের কাছে। আসুন আমরা দেখি বুধবার দিন কী ঘটল। বুধবার দিন দৈনিক প্রথম আলো পত্রিকা একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করেছিল। সেই গোল টেবিল বৈঠকের শিরোনাম ছিল জুলাই গণ অভ্যুত্থান, 1 বছরের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ। মানে গত 1 বছর, জুলাই অভ্যুত্থানের পর, গণ অভ্যুত্থানের পর গত 1 বছর আসলে কি হয়েছে, 1 বছর আমরা কি দেখেছি, এবং সেই দেখার উপর ভিত্তি করে আমরা কোন ভবিষ্যৎ পাবো বলে ধারণা করছি। এই ছিল মূল থিম। এখানে অনেকে অংশ নিয়েছেন, অনেক বিখ্যাত লোকজন অংশ নিয়েছেন, অনেক স্বনামধন্য লোক যাদের আপনারা সবাই নামে চিনেন। আমি সবার মতামত তো পড়তে পারবো না, আমি কেবল এটা নিয়ে প্রথম আলো প্রত্যেকের বক্তব্য ধরে ধরে আলাদা আলাদা করে নিউজ করেছি। আমি সেখান থেকে কয়েকজনের বক্তব্যটা আপনাদের উল্লেখ করতে চাই। যেমন ধরেন, প্রখ্যাত অর্থনীতিবিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ, উনি কি বলেছেন? উনি বলেছেন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার উল্টো যাত্রা করেছে সরকার। নিশ্চয়ই এটা সরকারের জন্য প্রশংসামূলক বাক্য নয়। দেখুন, অর্থনীতিবিদ সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য উনি কতগুলি কথা বলেছেন। যেমন উনি একটা কথা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের ভেতরেও আরেকটা সরকার আছে, এবং উনি উদাহরণ দিয়ে বলেছেন। উনি আরেকটা কথা বলেছেন, সেটা হলো যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা যেন অন্তহীনকালীন সরকারে পরিণত না হয়। উনি এই আশঙ্কাটাও করেছেন। কিন্তু উন্নয়ন অর্থনীতি বিষয়ক গবেষক মাহা মির্জা, তার বক্তব্যটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। তিনি বলছেন যে অবস্থাটা এমন যে সরকারের সঙ্গে দ্বিমত করলে, এনসিপি নিয়ে কিছু বললে অভ্যুত্থানের পক্ষে যারা ছিল তাদের আক্রমণ করা হচ্ছে। এবং উনি আরেকটা কথা বলেছেন, আওয়ামী লীগ সময়ে মুক্তিযুদ্ধকে উদযাপন করতে করতে সেটাকে ইন্ডাস্ট্রি বানানো হয়েছিল। জুলাইকে উদযাপন করতে করতে যেন জুলাইকে আমরা ইন্ডাস্ট্রি না বানিয়ে ফেলি। মানে উনি জুলাইকে উদযাপনে যে সমস্ত প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এটা দেখে উনি একটা আশঙ্কা করেছেন মাত্র। ইন্ডাস্ট্রি জুলাইকে বানিয়ে ফেলা হয়েছে এটা বলছি না, কিন্তু উনি আশঙ্কাটা কিন্তু একেবারে আপনি উড়িয়ে দিতে পারবেন না। আইনজীবী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সারা হোসেন, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে বিচার বিভাগের মধ্যেও এখন কিন্তু এক ধরনের ভয় বিরাজ করছে। সব বিচারপতিদের চিন্তা থাকে একটা, যে আমি কি করলে কে আমার বিরুদ্ধে বলবে, এই চিন্তাটা থাকে। যে আমি একটা রায় দেবো, কিছু একটা বলবো, এটা বললে পরে আমার বিরুদ্ধে আবার কে স্লোগান দেয়, কে কি বলে, এবং সেই বলাটা আমার জন্য বিপদ ডেকে আনতে পারে, এই ধরনের ভাবনা তাদের মধ্যে আছে। তো তার বক্তব্য হলো যে এরকম ভয়ের পরিবেশ যদি থাকে তাহলে কে ঠিকঠাক মতো রায় দিতে পারবে? তার মানে বিচার বিভাগ থেকে ভয়ের যে বিষয়টা, সেটা এই সরকার গত 1 বছরেও দূর করতে পারেনি। অথচ এটা তো আমাদের প্রত্যাশা ছিল। এবং এখন যে আইনমন্ত্রী আছে, আইন উপদেষ্টা আছেন, উনি তো এটা নিয়ে অনেক সোচ্চার ছিলেন নিজেই। তো উনি যখন আইন উপদেষ্টা হলেন, তখনও কেন বিচার বিভাগ থেকে সেই ভয়টা দূর হলো না? উনি নিম্ন আদালতে জামিন দেওয়া নিয়ে অনেক কথাবার্তা বলেছেন, এবং উনি একটা প্রশ্নও করেছেন যে হাইকোর্টের যে সমস্ত বিচারককে সরিয়ে দেওয়া হয়েছে, এটা কেন দেওয়া হয়েছে? এই কারণগুলো আমরা এখনও জানি না, এবং এগুলো নিয়ে কেউ কথাও বলে না, কোনো পত্রিকাগুলো এই নিয়ে কিছু লেখালেখি করে না। হ্যাঁ, আরেকজন খুব গবেষক টাইপের মানুষ, উনি আলতাফ পারভেজ, উনি খুব ইন্টারেস্টিং একটা মন্তব্য করেছেন। উনি বলেছেন এই প্রথম ফেসবুকের দিকে তাকিয়ে সরকার পরিচালনার সংস্কৃতি দেখলাম। মানে ওনার অভিজ্ঞতা হলো যে সরকার যে চলছে, এটা মাঝে মাঝে মনে হয় যে সরকার যেন ফেসবুক দেখে সরকার চালাচ্ছে। ফেসবুকে কী লেখা হচ্ছে, কি তার পক্ষে লেখা হচ্ছে, বিপক্ষে লেখা হচ্ছে, সেটা দেখে দেখে তারা
সরকার চালাচ্ছে। এবং উনি বলেছেন যে গত 1 বছরে ভালো অভিজ্ঞতা অল্প, খারাপ অভিজ্ঞতাই বেশি। উনি কিন্তু এই কথাটা বলেছেন এবং বলেছেন স্বল্প দক্ষ বা অনেকটাই অদক্ষ এমন একটা সরকারের অধীনে থাকার দুঃখ গত 1 বছরে মোকাবেলা করতে হয়েছে। কাদের? জনগণকে। তো এগুলি আসলে দেখুন আপনারা, এই যে কথাগুলি বলা হচ্ছে এখানে কেউ কিন্তু সরকারের পক্ষে বলছে না। একজন লেখক গবেষক সুহুল আহমদ ইনি বলেছেন যে জুলাই পরবর্তী সময়ে আমরা মুখে অজস্রবার আওয়ামী বয়ানের বাইরে যাব বলেও একদম হুবহু আওয়ামী লীগের দেখানো পথে চলেছি। আওয়ামী লীগ যা যা করে গেছে আমরাও তাই তাই করছি। মুজিব বর্ষ উদযাপনের মতো করে জুলাই উদযাপন করছি। আর আপনাদের খুব পরিচিত লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান বলেছেন আমরা একটা অদ্ভুত সমস্যার মধ্যে আছি। গণতন্ত্র চাই কিন্তু নির্বাচন চাওয়া যাবে না। এখন নির্বাচনকে ঠেকিয়ে দেওয়া বা নির্বাচনকে বিলম্বিত করার একটা চেষ্টা আছে। এই সবই কিন্তু বাস্তবতা। এখন একটা গোল টেবিল বৈঠকে অনেকে ছিলেন, আরও অনেকে ছিলেন, আমি কয়েকজনের কথা কেবল উল্লেখ করলাম। এই যে উল্লেখ করলাম কয়েকজনের কথা, এর কারো কথায় কি আপনাদের মনে হলো যে এই সরকারটা খুব ভালো চলছে? কেউ বলেনি। কিন্তু এই সবগুলি লোককে আপনি বাতিল করে দিবেন, এক এনসিপিকে উপরে তুলে ধরবেন। এনসিপি ছাড়া আর কোনো দল, রাজনৈতিক দলকে দেখেছেন যে সরকার সম্মানকে বলছে যে সরকার খুব ভালো চালাচ্ছে? আসেন, আজকে গতকালকের কথা আপনারা জানেন, গতকালকে যে জাতীয় শোক দিবস ছিল, কিন্তু সেই শোক দিবসে কীরকম আনন্দ ঘন মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা 4টা দলকে নিয়ে বসেছিলেন, হাসি মুখে ফটো সেশন করেছেন, আপনারা সবই দেখেছেন এগুলো। তো এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কেন 4টা দল, কেন এই 4টাই দল, কেন 4 দলের মধ্যে অনিবন্ধিত এনসিপিকেও জায়গা দেওয়া হলো, এই নানা রকম প্রশ্ন কিন্তু উঠেছে। হয়তো সে প্রশ্নের জবাব দিতে হতো, প্রশ্নের সমালোচনাকে অ্যাভয়েড করার জন্য হয়তো বা আজকে আরও 13টি দল ওই জোটের সঙ্গে প্রধান উপদেষ্টা বসেছিলেন। এগুলি কারা ছিল? রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, নাগরিক ঐক্য, তারপরে গণ অধিকার পরিষদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, তারপরে খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, 12 দলীয় জোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, কমিউনিস্ট পার্টি সিপিবি এবং গণফোরাম। এই দলগুলোর প্রতিনিধিরা বসে 1 জন করে বসছিল। গতকালকে অবশ্যই 4 দলের প্রত্যেক দল থেকে 2 জন করে এসেছিল, এবার 12 দলের প্রত্যেকের থেকে 1 জন করে গিয়েছিল। সেখানে ডক্টর ইউনূস আবার সেই গতকালকের মতোই বলেছেন, অন্য কোনো প্রসঙ্গ না। ওনার প্রসঙ্গ হলো যে 1 বছর না যেতে পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। মানে উনি এখনও ওই পরাজিত শক্তি নিয়েই আসেন, ওই ফ্যাসিবাদের বিরুদ্ধে স্বপনে ফ্যাসিবাদের জব করতে থাকেন। তো ফ্যাসিবাদ কোথায় আসলে? ফ্যাসিবাদের যে দলটা, সেই দলের তো রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ, সেই দলের ছাত্র সংগঠন নিষিদ্ধ, তারপরেও ওটা ওনার মাথা থেকে যাচ্ছে না। উনি ঘুরে ফিরে এখন ওই একটি আলোচনা করেন। আমরা এটা আগেও দেখেছি, আওয়ামী লীগ আমলে দেখেছি, কিছু হলেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠছে, অমুক করছে তমুক করছে, এই একটা বয়ান ছিল। সেই একই বয়ান আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের মধ্যেও দেখতে পাচ্ছি। কিন্তু উনি যেটা বলেছেন তার সঙ্গে ওনার সঙ্গে যারা মিটিং করেছেন তাদের কারো বক্তব্য কি ওনার কথা প্রতিফলন পাওয়া গেল? আমি পাইনি। যেমন ওখান থেকে বেরিয়ে এসে এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু উনি কী বলেছেন? উনি বলেছেন যে মাইলস্টোনের ঘটনা এবং এখানে 2 উপদেষ্টা যে বিক্ষোভের মুখে পড়া এবং সচিবালয়ে যে বিশৃঙ্খলা, এসব দেখে মনে হয়, উনি বলেছেন যে উপদেষ্টাদের প্রতি জনগণের অনাস্থা তৈরি হচ্ছে। এটা হলো মুজিবুর রহমান মঞ্জুর বক্তব্য। রুহিন হোসেন প্রিন্স, উনি সিপিবির সাধারণ সম্পাদক, এবং উনি খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। ওখান থেকে বের হয়ে এসে ওনার সঙ্গে তার ওই বাম জোটগুলির আরও অন্যান্যরা ছিলেন। উনি একটা কথা বলে, এটা হলে সবচেয়ে আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ কথা। উনি বলেছেন শুধু সংকট হলেই প্রধান উপদেষ্টা ডাকেন, এবং তার বক্তব্য হলো যে দেশ যখন সংকটে পড়ে এবং উনি যখন নিজে সংকটে পড়েন কেবল তখনই উনি রাজনৈতিক দলগুলো ডাকেন এবং কাউকে না কাউকে দেখান যে আমরা সবাই একমত অবস্থায় আছি। তারপর উনি যেটা বলেছেন যে এরপর থেকে সরকার যদি রাজনৈতিক দলগুলোর পরামর্শ গ্রহণ না করেন তাহলে তারা প্রধান উপদেষ্টার এরকম আহ্বানে আর সাড়া দেবেন না। মোটামুটি বোঝা গেল কী অবস্থা। তো প্রধান উপদেষ্টা আসলে কোথায় আছেন? প্রধান উপদেষ্টা কি টের পান যে ওনার সরকার কোথায় আছে আসলে?
ওনার সরকার জনগণের কাছে, রাজনৈতিক দলের কাছে এবং বিশিষ্ট মানুষদের কাছে ওনার সরকারের যে কোনো গ্রহণযোগ্যতা নাই, এটা কোনো টের পান? যদি টের পান তাহলে কেন এখনো গদি আঁকড়ে পড়ে আছেন? ওনার তো বয়স হয়েছে। এই বয়সে যদি লোকজন ওনাকে নিয়ে হাসাহাসি করে, ওনাকে অপমান করার চেষ্টা করে, অপমানসূচক মন্তব্য করে ওনার সম্পর্কে, ওনার অযোগ্যতাগুলিকে মানুষের সামনে তুলে ধরে, তাহলে ওনার এতদিনের অর্জন কোথায় থাকে? আমার মনে হয় এই বিষয়গুলো সরকারকে সচেতনভাবে খেয়াল করতে হবে। একটা কথা বলি, ওই যে দেবপ্রিয় ভট্টাচার্য একটা কথা বলেছেন না, সরকারের ভেতর আরেকটা সরকার উনি দেখতে পাচ্ছেন। এই ব্যাপারেও কিন্তু মানুষও টের পাচ্ছে আসলে কারা চালাচ্ছে সরকার। ডক্টর ইউনূসের বয়স হয়েছে, অনেকে মনে করছেন সরকারের মধ্যে ওনার উপদেষ্টা পরিষদের মধ্যে একটা ছোট গ্রুপ হয়েছে যারা নাকি সবচেয়ে পাওয়ারফুল, তারাই চালাচ্ছে। যারা নির্বাচনও করেন, এর আগে কোনো বা নির্বাচন করে জামানত হারিয়েছেন, 200-300 ভোট পেয়েছেন, তারাই নাকি এখন সবচেয়ে পাওয়ারফুল, শোনা যায় এগুলো। প্রিয় দর্শক, এই পাওয়ার কতদিন থাকবে? এই পাওয়ার যখন শেষ হবে তখন এই লোকগুলোর অবস্থা কী হবে সেটা তো দেখার অপেক্ষায় নয় আমরা থাকি।